টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী এটিএল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্প টিঙ্কারিং, সমস্যা সমাধানের উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, চেঞ্জ মেকিং এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি শিক্ষণীয় মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। এই 10 পর্বের পডকাস্ট সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে চেঞ্জ মেকিং এর প্রয়োজনীয়তাগুলি বুঝতে সাহায্য করবে এবং কিভাবে আপনি একজন চেঞ্জ মেকার হতে পারেন। প্রতিটি পডকাস্ট প্রায় 10 থেকে 15 মিনিটের এবং আপনার চেষ্টা করার জন্য চেঞ্জ মেকিং এর উপর একটি কার্যকলাপ অন্তর্ভুক্ত করে। আর কোনো ঝামেলা ছাড়াই টিঙ্কার চ্যাম্প অবনী শর্মার 5 পর্ব দিয়ে শুরু করা যাক, যিনি রাজস্থানের জাপুরের একাদশ শ্রেণীর ছাত্রী এবং নিজেই একজন উদীয়মান পরিবর্তনকারী। আজ আমরা আলোচনা করব পরিবর্তন আনার সেই লম্বা আর মাঝে মাঝে বেশ কঠিন পথটা নিয়ে। হ্যাঁ, মানে কোনো নতুন উদ্যোগ শুরু করার যে উত্তেজনা, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো সেটাকে টিকিয়ে রাখা। একদম। বিশেষ করে যখন পথটা একটু কঠিন হয়ে ওঠে। আমাদের হাতে কিছু সূত্র আছে যা এই দীর্ঘমেয়াদী পরিবর্তনকারীদের যাত্রা, তাদের চ্যালেঞ্জ আর টিকে থাকার উপায়গুলো তুলে ধরে। ঠিক, শুরুটা যত এক্সাইটিংই হোক না কেন, আসল পরীক্ষাটা হলো লেগে থাকার, মানে সেই ধৈর্য আর ক্ষমতাটা। আজকের এই পর্যালোচনায় আমরা সেই আবেগিক আর ব্যবহারিক দিকগুলো একটু খুঁটিয়ে দেখব, যেগুলো একটা উদ্যোগ চালু হওয়ার পরে সামনে আসে। হ্যাঁ, সূত্রগুলো থেকে বোঝার চেষ্টা করব কিভাবে ক্লান্তি বা ধরুন সন্দেহ বা অন্য কোনো বাধার মুখেও এগিয়ে যাওয়া যায়। তাহলে চলুন এই বিষয়ে গভীরে প্রবেশ করা যাক। আমাদের লক্ষ্য হলো এই সূত্রগুলো বিশ্লেষণ করে বোঝা কিভাবে নিজের লক্ষ্যের প্রতি, নিজের কমিউনিটির প্রতি আর সবচেয়ে জরুরিভাবে নিজের প্রতি যত্নবান হওয়া যায়, বিশেষ করে সেই সব মুহূর্তে যখন মনে হয় আর পারছি না, ছেড়ে দিই। আচ্ছা, সূত্রগুলো প্রথমেই বলছে যে শুরুটা দারুণ লাগে, কিন্তু আসল খেলাটা লম্বা সময়ের। মানে যখন শুরুর দিকে সেই অ্যাড্রেনালিন রাশটা কমে যায়, তখন কি হয়? হ্যাঁ, মানে এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবর্তন আনাকে একটা স্প্রিন্ট দৌড় ভাবলে কিন্তু ভুল হবে। ঠিক, এটা আসলে একটা ম্যারাথন। সূত্রগুলো বারবার জোর দিচ্ছে ধৈর্য, স্থিতিস্থাপকতা আর নিজের যত্ন নেওয়ার উপর। নিজের যত্ন। শুধু একটা ভালো আইডিয়া বা ধরুন টেকনিক্যাল স্কিল সেটাই যথেষ্ট নয়। লম্বা পথ যেতে হলে মানসিক দৃঢ়তা দরকার। অবশ্যই। এটা মেনে নিতে হবে যে চটজলদি ফলাফল হয়তো আসবে না, আর পথটা সবসময় সহজ হবে না। আর সেই কঠিন পথেই তো আসে নানান মুহূর্ত, তাই না? যেমনটা সূত্রগুলোতে আছে, প্রত্যেক পরিবর্তনকারীকেই এমন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, ঠিক। হয়তো স্কুলের চাপ বাড়ছে, বা টিমের অন্যদের মধ্যে উৎসাহ কমে আসছে, অথবা টেকনিক্যাল কোনো সমস্যা কিছুতেই মিটছে না। হ্যাঁ, তখন মনে প্রশ্ন জায়গাটা তো স্বাভাবিক। এত খেটে কি লাভ হচ্ছে, বা আমি কি আদৌ কোনো পার্থক্য করতে পারছি? এই অনুভূতিগুলো কিন্তু ব্যর্থতার চিহ্ন নয়, বরং এটা প্রমাণ করে যে কাজটা বাস্তব আর তাতে সত্যিই চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, সূত্রগুলো বলছে এই ফিলিংসগুলো আসলে এক ধরনের সিগন্যাল, মানে এটা জানান দেয় যে এখন হয়তো সাপোর্ট দরকার বা একটু থামা দরকার, অথবা কৌশল বদলানো দরকার। ঠিক। এগুলোকে যাত্রাপথের বাধা না ভেবে বরং এর অংশ হিসেবে দেখলে পথ চলাটা সহজ হয়। এগুলোই আমাদের শেখায়, আমাদের আরো শক্তিশালী করে তোলে। এই কঠিন সময়ের একটা খুব পরিচিত আর বেশ ভয়ের রূপ হলো বার্নআউট। ও হ্যাঁ, বার্নআউট। সূত্রগুলো এর কিছু লক্ষণের কথা বলছে, যেমন সাংঘাতিক ক্লান্তি, কিছুতেই আর উৎসাহ খুঁজে না পাওয়া, এমনকি এরকম বোধ করার জন্য নিজেকে দোষী ভাবা। ঠিক, একটা দারুণ বিষয় এখানে উঠে এসেছে। বার্নআউটকে দুর্বলতা ভাবাটা একদম ভুল। একদমই ভুল। এটা আসলে নিজের শক্তিকে বিভিন্ন দিকে অতিরিক্ত ছড়িয়ে দেওয়ার ফল। এর মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বিরতি নেওয়া। একদম। এখানে ওই আবেগিক স্থায়িত্বের ধারণাটা চলে আসে, জানিয়ে সূত্রগুলো পরে আরও বলেছে। বিশ্রামটাকে ঐচ্ছিক বা বিলাসিতা ভাবলে চলবে না, এটা কাজেরই অংশ। কাজের অংশ। ইন্টারেস্টিং। হ্যাঁ, সূত্রগুলো পরিষ্কার বলছে নিজেকে শেষ করে দিয়ে অন্যের জন্য বা কোনো লক্ষ্যের জন্য লম্বা সময় ধরে কাজ করাটা মানে অসম্ভব। নিজের স্বপ্ন আর স্বাস্থ্য, উচ্চাকাঙ্ক্ষা আর মানসিক শান্তি, এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স খুঁজে পাওয়াটা খুব জরুরি। নিজেকে প্রশ্ন করা দরকার, তাই না? শুনে ছুটতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছি, এই ব্যালেন্সটাই ম্যারাথন দৌড়ানোর স্ট্যামিনাটা দেয়। বার্নআউটের সাথে প্রায় হাত ধরাধরি করে আসে আরেকটা জিনিস, সন্দেহ। হ্যাঁ, আত্মসন্দেহ।
এটা যেন নিঃশব্দে মনে ঢুকে পড়ে। সূত্রগুলো বলছে এমনটা মনে হওয়া খুব স্বাভাবিক, আমি হয়তো যথেষ্ট ভালো নই, অন্যরা আমার চেয়ে কত ভালো করছে। হ্যাঁ, বা আমার আইডিয়াটা আসলে তেমন কিছুই না। কিন্তু মজার ব্যাপার হলো প্রায় সব সফল মানুষই কোনো না কোনো সময়ে এই আত্মসন্দেহের শিকার হয়েছে। পার্থক্যটা গড়ে দেয় কারা এই সন্দেহকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে পারে। কিভাবে? সূত্রগুলো একটা চমৎকার উপায়ের কথা বলছে। সন্দেহটাকে স্বীকার করুন, ওর সাথে তর্ক করে এনার্জি নষ্ট করার দরকার নেই। আচ্ছা, মনে মনে বলুন, আমাকে ব্যর্থতা থেকে বাঁচানোর চেষ্টার জন্য ধন্যবাদ, কিন্তু আমি থামছি না। আসল পরিচয়টা তো আপনার কাজে, আপনার সাহসে, আপনার লেগে থাকাতে, ভেতরের ওই ক্ষণিকের সন্দেহগুলোই নয়। সন্দেহ আসবে, যাবে, কিন্তু এগিয়ে যেতে হবে। ঠিক। বিশেষ করে ছাত্র পরিবর্তনকারীদের জন্য এই ব্যালেন্স আর সন্দেহ জয় করাটা আরও কঠিন হতে পারে। হ্যাঁ, কারণ ওদের একদিকে পড়াশোনা, প্রজেক্ট, পরীক্ষা, অন্যদিকে ব্যক্তিগত জীবন, সব মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা তৈরি হওয়াটা খুব সহজ। ঠিক তাই। সূত্রগুলো এখানে একটা খুব বাস্তবসম্মত পরামর্শ দিচ্ছে। সবকিছু সবসময় নিখুঁতভাবে করার চেষ্টা করাটা শুধু অবাস্তবই নয়, ক্ষতিকর। প্রতিদিনকার নিখুঁত ব্যালেন্সের পেছনে ছোটা ঠিক না। না, তার চেয়ে বরং দীর্ঘমেয়াদে একটা টেকসই ছন্দ বা রিদম খুঁজে বের করা অনেক বেশি জরুরি। রিদম? হ্যাঁ, সূত্রগুলো বলছে কাজের জন্য যেমন নির্দিষ্ট সময় রাখা দরকার, তেমনি দরকার বিশ্রাম, মনকে রিচার্জ করা বা নিছক কিচ্ছু না করার জন্য সময় বের করা। মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া। একদম, না হলে নতুন আইডিয়া আসবে কি করে? আর একটা খুব জরুরি বিষয় হলো সাহায্য চাইতে শেখা। সাহায্য চাওয়া, এটা তো আমরা অনেকেই দুর্বলতা ভেবে এড়িয়ে যাই। অথচ সূত্রগুলো বলছে এটাই সবচেয়ে বড় শক্তির জায়গা হতে পারে। তাই নাকি? হ্যাঁ, হোক সে নিজের দলের কাছে, টিচারের কাছে, কোনো মেন্টরের কাছে বা পরিবারের কাছে, সাহায্য চাওয়াটা অপরিহার্য। একা সব সামলে নেব, এই ধারণাটা তাহলে ভুল। এটা একটা মেথ, এবং এটা বার্নআউটের অন্যতম কারণ হতে পারে। আসলে বড় পরিবর্তন প্রায় সবসময়ই আসে একসঙ্গে কাজ করার মাধ্যমে। মানে কমিউনিটি? হ্যাঁ, নিজের একটা সাপোর্ট সিস্টেম বা সমর্থনের বৃত্ত তৈরি করা এবং একই সাথে অন্যের সাপোর্ট সিস্টেমে পরিণত হওয়া, এই দুই লম্বা যাত্রার জন্য জরুরি। একসাথে চললে পথটা একটু কম কঠিন মনে হয়। কিন্তু যখন মনে হয় কিছুই ঠিকঠাক হচ্ছে না, ধরুন অনেক খেটে একটা প্রজেক্ট লঞ্চ করার পর তেমন সাড়া পাওয়া গেল না, বা কোনো একটা লক্ষ্য পূরণ হলো না, তখন তো উৎসাহ হারিয়ে ফেলাটা খুব স্বাভাবিক। অবশ্যই স্বাভাবিক। সেই হারিয়ে যাওয়া প্রেরণা আবার খুঁজে পাওয়ার উপায় কি? সূত্রগুলো বলছে এর উত্তরটা লুকিয়ে আছে নিজের একেবারে গোড়ার জায়গায় ফিরে যাওয়ার মধ্যে। গোড়ার জায়গা মানে নিজেকে আবার সেই প্রথম প্রশ্নটা করতে হবে, আমি কেন এটা শুরু করেছিলাম? ও আচ্ছা, কেন? হ্যাঁ, আমার মূল উদ্দেশ্যটা কি ছিল, কাকে সাহায্য করতে চেয়েছিলাম? এই মূল কেনর সাথে আবার কানেক্ট করতে পারলে ভেতরের আগুনটা আবার জ্বলে উঠতে পারে। এটা অনেকটা ঝড়ের রাতে লাইট হাউসের মতো। পথ দেখায়। শুধু মূল উদ্দেশ্যের কথা মনে করাই কি যথেষ্ট? না, তার সাথে আরও কিছু বিষয় আছে, যেমন ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করা। আমরা এটা প্রায়ই ভুলে যাই। হ্যাঁ, আমরা প্রায়শই বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থাকি আর পথের ছোট ছোট মাইল ফলকগুলোকে গুরুত্ব দিই না। সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছে একটা প্রোটোটাইপ শেষ করা, বা একজন ইউজারের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া, অথবা টিমের সবাই মিলে একটা কঠিন মিটিং পার করা, এই সবই কিন্তু উদযাপনের কারণ। এগুলো আত্মবিশ্বাস বাড়ায়। ঠিক। আর ব্যর্থতাকে দেখতে হবে অন্যভাবে। এটা সাফল্যের উল্টোটা নয়, বরং শেখার প্রক্রিয়ার একটা অংশ। শেখার অংশ? হ্যাঁ, সূত্রগুলো তো বলছে এটাকে গল্পের শেষ না ভেবে একটা প্লট টুইস্ট হিসেবে দেখতে, যা থেকে শিখে আরো ভালোভাবে এগোনো যায়। এই যে শেখা আর এগিয়ে যাওয়ার জন্য তো মানসিক শক্তির পাশাপাশি একটা ভেতরের স্থিরতাও দরকার। সূত্রগুলো আবেগিক স্থায়িত্ব বা ইমোশনাল সাস্টেনেবিলিটির কথা বলছে। এটা ঠিক কি? আমরা তো সাধারণত ফলাফল, ইম্প্যাক্ট এসব নিয়ে বেশি ভাবি। ঠিক এখানেই সূত্রগুলো একটা গভীর বিষয়ের দিকে ইঙ্গিত করছে। আবেগিক স্থায়িত্ব হলো সেই ক্ষমতা যা আপনাকে লম্বা সময় ধরে পরিবর্তনের কাজটা চালিয়ে যেতে সাহায্য করে, শুধু টিকে থাকার জন্য নয়, বরং আনন্দ আর অর্থ খুঁজে পাওয়ার সাথে। ভেতরের অদৃশ্য ইঞ্জিন। একদম। ভাবুন, এটা আপনার ভেতরের অদৃশ্য ইঞ্জিন। যদি কাজটা একটা বিরাট বোঝা মনে হতে শুরু করে, যদি তা থেকে সব আনন্দ হারিয়ে যায়, তাহলে বুঝতে হবে ইঞ্জিনে জ্বালানি কম। তখন কি করা উচিত? সূত্র বলছে তখন গতি কমানো, কাজটাকে একটু সহজ করা বা সাময়িক বিরতি নেওয়াটা একদম ঠিক আছে। আচ্ছা,
কারণ সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো প্রচণ্ড মানসিক চাপ থেকে আসে না, আসে কাজের প্রতি ভালোবাসা আর একাত্মতা থেকে। নিজের আবেগিক সুস্থতাকে প্রায়োরিটি দেওয়াটা লং টার্ম সাকসেসের চাবিকাঠি। অনেক সময় আবার সমস্যাটা আবেগ বা প্রেরণার চেয়েও বেশি থাকে সময়ের ঠিক ব্যবহারে, বিশেষ করে যখন অনেক দায়িত্ব একসাথে সামলাতে হয়। হ্যাঁ, সময়ের টানাটানি। সূত্রগুলো বলছে হাতে কতটা সময় আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই সময়টা কতটা ইচ্ছে আর মনোযোগ দিয়ে ব্যবহার করা হচ্ছে। একদম। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করার দরকার নেই, দরকার ধারাবাহিকতা আর মনোযোগ। একটা বাস্তবসম্মত রুটিন। হ্যাঁ, একটা বাস্তবসম্মত রুটিন তৈরি করা, নিজের এনার্জি লেভেল বুঝে কাজ ভাগ করা, এগুলো জরুরি। সূত্রগুলো বলছে লক্ষ্য হওয়া উচিত স্থায়িত্ব, শুধু গতি নয়। স্থায়িত্ব, গতি নয়। দারুণ কথা। কারণ এটা শুধু একটা প্রজেক্ট তৈরি করা নয়, এটা নিজেকে একজন পরিবর্তনকারী হিসেবে গড়ে তোলারও যাত্রা। তাই নিজের শরীরের কথা শোনা, কখন বিশ্রাম দরকার তা বোঝা এবং সেই অনুযায়ী প্ল্যান করা দরকার। অল্প সময়েও যদি ফোকাসড থাকা যায়, তার প্রভাব অনেক বেশি হতে পারে। এই সমস্ত চাপ, ক্লান্তি, সন্দেহ, সময়ের টানাটানির মধ্যেও কিছু মানুষ তো ঠিকই এগিয়ে যায়। তাদের ভেতরের চালিকা শক্তিটা কি? সূত্রগুলো কি এ বিষয়ে কিছু বলে? হ্যাঁ, সূত্রগুলোই ভেতরের শক্তির কথা বলছে, যাকে ভেতরের নোঙর বা ইনার অ্যাঙ্কার বলা যেতে পারে। ভেতরের নোঙর? কঠিন সময়ে এটাই মানুষকে স্থির রাখে। এটা হতে পারে খুব ব্যক্তিগত কিছু, যেমন নিজের কমিউনিটির প্রতি দায়বদ্ধতা, নিজের কাছে করা কোনো প্রতিজ্ঞা, অথবা স্রেফ ভয়কে জিততে না দেওয়ার জেদ। আচ্ছা। এই নোঙরটাই ঠিক করে দেয় ঝড়ে জাহাজটা ভেসে যাবে নাকি টিকে থাকবে। একদম। সূত্রগুলো মনে করিয়ে দেয় পথটা সরল রৈখিক নয়, উত্থান পতন থাকবেই। এই সময় নিখুঁত হওয়ার চেষ্টার চেয়ে সাহসী হওয়া অনেক বেশি জরুরি। ভুল করা, সেই ভুল থেকে সবার সামনে শেখা, এটাই তো আসল লিডারশিপ। আর এই সাহসের সাথে কি আশাবাদের কোনো যোগসূত্র আছে? সূত্রগুলো আশাবাদের কথাও বলছে। অবশ্যই। এমন একটা পৃথিবীতে যেখানে চারদিকে এত সমস্যা আর নেগেটিভ খবর, সেখানে আশাবাদী থাকাটাই নিজেই একটা বিরাট ব্যাপার, একটা রেভলিউশনারি কাজ। ঠিক। তবে এই আশাবাদ মানে কিন্তু সমস্যাকে ইগনোর করা নয়, বরং সমস্যাগুলো আছে জেনেও একটা ভালো ভবিষ্যতের সম্ভাবনায় বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আশার সাথে। একদম। সূত্র অনুযায়ী এই বিশ্বাসটা সংক্রামক। একজন আশাবাদী লিডার তার চারপাশের মানুষদের মধ্যেও এই বিশ্বাস ছড়িয়ে দিতে পারে যে অন্ধকার যতই গভীর হোক, আলো খুঁজে পাওয়া সম্ভব। আর অনেক সময় সেই আলোটা নিজেদেরই তৈরি করতে হয়। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, পরিবর্তন টিকিয়ে রাখার এই যাত্রাটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আর এই যাত্রায় যারা সামিল হচ্ছেন, তাদের জন্য সূত্রগুলোর শেষ বার্তাটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা হলো আত্মস্বীকৃতি। সূত্রগুলো বলছে পৃথিবীর নিখুঁত মানুষের জন্য অপেক্ষা করছে না। অপেক্ষা করছে কাদের জন্য? অপেক্ষা করছে সেই সব মানুষের জন্য যারা অধ্যবসায়ী, যারা চেষ্টা চালিয়ে যায়, যারা হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়ায়, যারা পুরো প্রক্রিয়াটাকে ভালোবাসতে শেখে, ফলাফল যাই হোক না কেন। তার মানে যে কেউ এই আলোচনা শুনছে এবং চেষ্টা করছে, সে ইতিমধ্যেই একজন পরিবর্তনকারী। অবশ্যই। যে কেউ নিজের বা অন্যের জীবনে একটু হলেও পজিটিভ পরিবর্তন আনার চেষ্টা করছে, সে ইতিমধ্যেই একজন চেঞ্জ মেকার। দারুণ একটা কথা। তার মানে বড় কোনো সাফল্যের জন্য অপেক্ষা না করে প্রতিদিনের ছোট ছোট সাহসী পদক্ষেপগুলোই আসল। একদম। চারপাশের সমস্যাগুলো খেয়াল করা, সে বিষয়ে কেয়ার করা, সমাধানের জন্য ছোট্ট একটা পদক্ষেপ নেওয়া, প্রয়োজনে বিশ্রাম নেওয়া, আবার শুরু করা, এই চক্রটাই ভবিষ্যৎ তৈরি করে। সূত্র অনুযায়ী এই প্রতিদিনের লেগে থাকাটাই আসল পরিবর্তন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম, পরিবর্তন টিকিয়ে রাখার জন্য দরকার স্থিতিস্থাপকতা, নিজের যত্ন, কমিউনিটির শক্তিকে কাজে লাগানো, নিজের মূল কেনকে মনে রাখা আর ছোট ছোট পদক্ষেপে বিশ্বাস রাখা। এই সূত্রগুলো সত্যি আমাদের একটা বাস্তবসম্মত অথচ আশাবাদী ছবি দেখালো। একদম। আর একটা শেষ ভাবনা যোগ করি। সূত্রগুলো যেমনটা ইঙ্গিত করে, আমাদের কাজের প্রভাব হয়তো আমরা সবসময় সরাসরি বা সঙ্গে সঙ্গে দেখতে পাই না, কিন্তু প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি দিনের লেগে থাকা, অলক্ষ্যে হলেও কোথাও না কোথাও একটা তরঙ্গ সৃষ্টি করছে। এই বিশ্বাসটা ধরে রেখে নিজের ব্যক্তিগত যাত্রাটা চালিয়ে যাওয়া, নিজের প্রতি আর নিজের লক্ষ্যের প্রতি সৎ থাকা,
এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় প্রাপ্তিও।